যে সমস্ত স্টুডেন্ট কানাডায় উচ্চশিক্ষার জন্য এখানে অ্যাপ্লাই করেন স্টুডেন্ট পারমিটের জন্য, যেটাকে স্টুডেন্ট ভিসা বলা হয়, অনেকের ক্ষেত্রে সেটা অ্যাপ্রুভ হয়, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে সেটা রিজেক্ট হয় বা বাতিল হয়। বিভিন্ন কারণে রিজেকশনটা হয়ে থাকে এবং এটা নিয়ে অনেক ছাত্রের মাঝে, বিশেষত যারা এখানে পড়তে চান, তারা যখন বাতিল হয় আর কোনো উপায় দেখেন না যে এটা আবার অ্যাপ্লাই করা বা এপিল করা এই সমস্ত বিষয়ে। এবং এপিল করলেও এটা অনেক সময় লাগে, এক সময় 2 বছর সময় লাগতো, যদিও একটা মিনিমাম সময় হচ্ছে 14 থেকে 18 মাস, কিন্তু প্রায় 2 বছর করোনার সময় আরও বেশি লাগতো। তো এখন কানাডার গভর্নমেন্ট, বিশেষ করে কানাডার ফেডারেল কোর্ট এই বিষয়টা তারা চিন্তা করেছে এবং এই বিষয়ে তারা একটা সমাধানও দিয়েছে। সেই সমাধানটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। চলতি মাসের 1 তারিখ থেকে অর্থাৎ 1 অক্টোবর থেকে কানাডার ফেডারেল কোর্ট যে সমস্ত ছাত্রের স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট হয়েছে তাদের জন্য স্টাডি পারমিট পাইলট প্রজেক্ট নামে একটা প্রজেক্ট চালু করেছে। এই প্রজেক্টের আওতায় এই সমস্ত ছাত্ররা তাদের অ্যাপ্লিকেশন কেন বাতিল হলো সেটা জানতে চেয়ে অ্যাপিল করতে পারবে এবং সে অ্যাপিল খুব দ্রুততম সময়ের মধ্যে, যেটা বলা হচ্ছে 5 মাস, এই 5 মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে। এর আগে সাধারণত এই একটা কেস প্রসেস হইতে এবং সমাধান হইতে 14 থেকে 18 মাস সময় লাগতো, যে কারণে অনেক ছাত্র তাদের আগ্রহ হারিয়ে ফেলত। এখন দেখা যাচ্ছে যে 5 মাসের মধ্যে তারা রেজাল্ট পেয়ে যাবে। শুধু তাই না, এই পাইলট প্রজেক্টের আওতায় এই রিভিউ এবং গ্রান্ট দোনোটা একসাথে হবে। অর্থাৎ গ্রান্ট মানে হচ্ছে পারমিশন। কোনো ছাত্র যদি অ্যাপিল করতো তাহলে তাকে আগে পারমিশন দিত জজ থেকে, এবং তারপরে সে প্রসিড হইতে পারতো একটা জুডিশিয়াল রিভিউর জন্য। এখন এই গ্রান্ট বা পারমিশন এবং জুডিশিয়াল রিভিউ একই সাথে হয়ে যাবে। এটার জন্য আলাদা কোনো আবার সময় বা কালক্ষেপণ করা হবে না। এটার জন্য আলাদা করে কোনো ফি নাই। এই প্রজেক্টে কেউ যদি অ্যাপিল করতে চায়, একটাই ফি নেওয়া হয় ফাইলিংয়ের জন্য, সেটা হচ্ছে $50। এই স্টাডি পারমিট পাইলট প্রজেক্টের যখন আপনি ফাইল করবেন, তখন একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় কিন্তু একটা টার্ম এখানে ইউজ করা হয়, ফ্রেজ, সেটা হচ্ছে লিভ অ্যান্ড ফর জুডিশিয়াল রিভিউ। লিভের এখানে যেটা বলা হচ্ছে, লিভ মানে হচ্ছে পারমিশন, অনুমতি। আগে এটা 2বারও হইতো। একবার জাজ আপনাকে অনুমতি দিত, পারমিট করতো, এরপরে আপনি রিভিউর জন্য আবার লিখতেন। এখন এই পাইলট প্রজেক্টের আন্ডার এটা একবারই হবে, এটা খেয়াল রাখতে হবে। আর সেটা হচ্ছে যে আপনি যদি কখন আপনি এই অ্যাপ্লিকেশনটা করবেন, আপনি যদি কানাডার মধ্যে আছেন, মনে করেন এখন কানাডায় আছেন, তাহলে আপনাকে অবশ্যই 15 দিনের মধ্যে আপনাকে রিফিউজাল লেটার পাওয়ার পরে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে রিভিউর জন্য। আর আপনি যদি কানাডার বাইরে থাকেন তাহলে আপনি 2 মাসের মধ্যে করবেন, অর্থাৎ 60 ডেজ। যখন আপনি রিফিউজাল লেটারটা পাবেন আইআরসিসি থেকে, তখন এই অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন। এই পাইলট প্রজেক্টের আন্ডারে মনে রাখতে হবে, আপনি যদি ডেডলাইন মিস করেন, অর্থাৎ যে 15 দিন এবং 2 মাসের কথা বললাম, এই ডেডলাইনটা যদি মিস করেন আপনি, তাহলে আপনি কোনোভাবে আর অ্যাপ্লিকেশনটা করতে পারবেন না, অর্থাৎ এই পাইলট প্রজেক্টে আপনি আর পার্টিসিপেট করতে পারবেন না। এটা খেয়াল রাখবেন মাত্র। এই পাইলট প্রজেক্টের আন্ডারে যখন রিভিউ প্রসেসটা চলবে, তখন আপনাকে কোর্টে যেতে হবে না। এটা অনেকের মনে প্রশ্ন থাকবে যে আপনাকে হিয়ারিংয়ের জন্য কোর্টে ডাকবে কি না। না, কখনো কোর্টে ডাকা হবে না। আইআরসিসি যে সমস্ত কারণে রিফিউজ করেছে সেগুলা, ফ্যাক্টসগুলা এবং আপনার আর্গুমেন্টসগুলা সব জাজ পড়বে, পড়ে তিনি একটা ডিসিশন দিবেন এবং সেটা রাইটিংয়ে, লিখিতভাবে সেটা একটা ডিসিশন দিবেন। এই প্রজেক্টে একটা বিশেষ রেকর্ড এখানে উল্লেখ করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে সিম্পলিফাইড সার্টিফাইড ট্রাইব্যুনাল রেকর্ড, SCTR। এই SCTR-এ আপনি স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করেছেন সেটা থাকবে, এবং কেন আপনার ফাইলটা রিফিউজ করা হলো সে সমস্ত কারণগুলোও থাকবে। SCTR-এ মেইনলি একটু ডিটেলস দেওয়া থাকবে, কি কি কারণে আপনার রিফিউজালটা হলো এগুলা। আগে এটাকে বলা হতো রুল 9 লেটার। এই লেটারে মেইনলি আপনাকে জানানো হতো যে আপনার ফাইলটা রিফিউজ হয়েছে এবং কারণগুলা। এখন আমি দেখাচ্ছি আপনাদের ফাইলিং যেটা করবেন সেটা। এটা আমি কানাডার ফেডারেল কোর্টের ওয়েবসাইট থেকে এইটা ডাউনলোড করেছি এবং এটা আপনাদের দেখাচ্ছি, এবং সেটার ওয়েবসাইটের অ্যাড্রেসটা কি সেটা আমি আমার এখানে নিচে লিখে দেব। তবুও বলি, সেটা হচ্ছে ফর্ম IR1। এখানে মেনলি আপনি ফাইলিং করবেন এবং সেই IR1-এ আপনি সমস্ত ইনফরমেশানগুলো দিবেন,
এবং কি কি বিষয়গুলো থাকবে সেটা আপনারা নিচে যখন এখানে ওয়েবসাইটে ঢুকবেন এবং অ্যাপ্লিকেশন প্রসেসে ঢুকবেন সবগুলো আপনি এখানে দেখতে পারবেন সেগুলো। গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে ই ফাইল করার সময় 3টা জিনিস আপনাকে উল্লেখ করতে হবে। যেমন ফর্ম IR-1-এ আপনাকে অবশ্যই টাইটেলের উপরে ফর্মের যে টাইটেল আছে সেখানে একদম প্রথমে আপনাকে লিখতে হবে সিম্পলিফাইড প্রসিডিউর স্টাডি পারমিট পাইলট প্রজেক্ট, এটাকে বোল্ড করে লিখতে হবে। তো এই জিনিসটাও আমি আমার নিচে নোটে লিখে দেবো স্পেসিফিক কী কী লিখতে হবে। সেকেন্ডলি হচ্ছে আপনি আপনার সিগনেচার যেখানে দিবেন শেষ করবেন সেটার উপরও আপনাকে লিখতে হবে দি অ্যাপ্লিক্যান্ট কনসেন্টস টু প্রসিডিং আন্ডার দ্য সিম্পলিফাইড প্রসিডিউর স্টাডি পারমিট পাইলট প্রজেক্ট। এটা সিগনেচারের উপর আপনাকে লিখতে হবে যে আপনি সম্মতি দিচ্ছেন এই ফাইলে। আর 2টা জিনিস খেয়াল রাখতে হবে, আপনারা জানেন যে UCI বা ইউনিক ক্লায়েন্ট আইডেন্টিফায়ার যেটা IRCC থেকে দেওয়া হয় সেটাও আপনাকে এইখানে অ্যাপ্লিকেশনে উল্লেখ করতে হবে IR-1-এ। সেই সাথে আপনার স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন নাম্বারটাও এখানে সংযোজন করতে হবে, দিতে হবে। অর্থাৎ 2টা নাম্বার এখানে আপনি অ্যাপ্লিকেশনে দেবেন, একটা হচ্ছে UCI ইউনিক ক্লায়েন্ট আইডেন্টিফায়ার নাম্বার, আর একটা হচ্ছে স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন নাম্বার। এই 2টা নাম্বার এখানে আপনাকে উল্লেখ করতে হবে। সর্বশেষ যেটা করতে হবে যে আপনাকে সিম্পলিফাইড প্রসিডিউর স্টাডি পারমিট পাইলট প্রজেক্ট এটা হ্যান্ডলিং ইনস্ট্রাকশনের ওখানে লিখতে হবে। তো এই 3টা জিনিসই আমি আমার নোটে কিছু উল্লেখ করব যাতে করে আপনারা সেগুলো ধরতে পারেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আরও কিছু বিষয় শেয়ার করার ছিল। তো পরবর্তী যদি আপনাদের আগ্রহ থাকে এবং আমি সাড়া পাই তাহলে হয়তো আরেকটা ভিডিও এর উপর আমি করতে পারি। আজ এখানেই রাখছি, সবাইকে ধন্যবাদ।